আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমাদের হাতের ডেটা যা দেখাচ্ছে তার পেছনেও আরও অন্য কোনো গল্প থাকতে পারে? প্রায়ই কিন্তু এমনটা হয়। ডেটার আসল প্যাটার্নটা অনেক সময় সাধারণ চার্ট বা গ্রাফের নিচে ঢাকা পড়ে যায়। তো আজকে আমরা দেখব কিভাবে হিস্টোগ্রামের সীমাবদ্ধতাগুলো পেরিয়ে ডেটার সেই আসল লুকানো চেহারাটা বের করে আনা যায়। চলুন শুরু করা যাক। প্রশ্নটা শুনলে একটু অবাক লাগতেই পারে, তাই না? কিন্তু উত্তরটা হলো হ্যাঁ, একদম পারে। ভাবুন তো, ধরুন পরীক্ষার রেজাল্টের ডেটা। একভাবে দেখলে হয়তো মনে হবে, আরে ছাত্রছাত্রীরা তো দারুণ করেছে। আবার ডেটাটাকে সামান্য অন্যভাবে সাজালেই হয়তো দেখা যাবে অনেকেই পাসই করতে পারেনি। মানে ডেটাটাকে আমরা কিভাবে দেখাচ্ছি সেটার উপর ভিত্তি করে আমাদের পুরো সিদ্ধান্তটাই বদলে যেতে পারে। আর এটাই কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনের একটা বিশাল চ্যালেঞ্জ। এখানে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। দেখুন, দুটো ছবিতে আমেরিকার বিখ্যাত ওল্ড ফেথফুল গেজারের অগ্নিৎপাতে একই ডেটা ব্যবহার করা হয়েছে, কিন্তু তফাৎটা কোথায়? শুধু বিনগুলো কোথা থেকে শুরু হচ্ছে সেই শুরুর বিন্দুটা সামান্য বদলে দেয়া হয়েছে। আর তাতেই দেখুন, ছবি দুটো দুটো আলাদা গল্প বলছে। বাম দিকের ছবিতে প্রথম চূড়াটা বেশ চওড়া, দেখে মনে হচ্ছে দুটো গ্রুপের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। অথচ ডান দিকের ছবিতে ওই একই চূড়া সরু দেখাচ্ছে, আর মনে হচ্ছে গ্রুপ দুটো একদমই আলাদা। ভাবা যায়, সামান্য একটা সিদ্ধান্তের জন্য পুরো গল্পটাই কেমন পাল্টে গেল। আর এটাই হলো হিস্টোগ্রামের মূল সমস্যা। তো এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি? এখানেই আসছে ডেনসিটি এস্টিমেশন। এটা আসলে কি করে? এটা আমাদের হিস্টোগ্রামের মতো ওই বাধ্যবাধকতা থেকে বের করে আনে। মানে কোনো নির্দিষ্ট বিন বা খোপে ডেটাকে ফেলতে হয় না। এই পদ্ধতি ব্যবহার করে আমরা ডেটার ভেতরে সেই সূক্ষ্ম প্যাটার্নগুলো খুঁজে বের করতে পারি, যেগুলো হিস্টোগ্রামে প্রায়ই চোখেই পড়ে না। তো হিস্টোগ্রামের এই সমস্যা সমাধানের জন্য একটা অনেক ভালো আর মসৃণ পদ্ধতি আছে। চলুন সেটার সাথে পরিচিত হওয়া যাক। এর নাম হল কার্নাল এস্টিমেটর। এটা আমাদের ডেটার একটা অনেক বেশি বাস্তবসম্মত ছবি তুলে ধরে। এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ আর সুন্দর। ভাবুন তো একবার, ডেটা পয়েন্টগুলোকে ওই শক্ত চারকোনা বাক্স বা বিনে না ফেলে যদি প্রত্যেকটা পয়েন্টের ওপর একটা করে নরম মসৃণ ঢিবির মতো কিছু রাখা হয়, তাহলে কেমন হয়? অনেকটা যেমন বালির ওপর যদি আমরা ছোট ছোট ঢিবি তৈরি করি, সব মিলে একটা মসৃণ ঢেউ খেলানো পৃষ্ঠ তৈরি হয়, ঠিক তেমনই একটা ব্যাপার। এখানে যেমনটা দেখা যাচ্ছে, পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজা। প্রথমে একটা ডেটা পয়েন্ট নেওয়া হলো, তারপর সেটার ওপর একটা মসৃণ বাম্প বা ঢিবি বসানো হলো। এরপর ডেটা সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য ঠিক এই একই কাজটা করা হয়। আর সবশেষে এই সব ছোট ছোট বাম্পগুলোকে একসাথে যোগ করে দিলেই ব্যাস, আমরা পেয়ে যাই একটা মাত্র মসৃণ রেখা। আর এটা দারুণভাবে দেখায় যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট মিলেমিশে কিভাবে পুরো ছবিটা তৈরি করছে। কিন্তু হ্যাঁ, এই নতুন পদ্ধতিতেও একটা বড় চ্যালেঞ্জ আছে। এটাকে বলা যেতে পারে গোল্ডিলক্স সমস্যা। ঠিক ওই গল্পের মতো আমাদেরও এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যা খুব বেশিও না, আবার খুব কমও না, একেবারে সঠিক। তো মূল প্রশ্নটা হলো, এই যে মসৃণ বাম্প বা ঢিবিগুলো বসানো হচ্ছে, সেগুলো ঠিক কতটা চড়া হওয়া উচিত? এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু আমাদের ফাইনাল গ্রাফের চেহারাটা নির্ভর করে। আর এর প্রভাব কিন্তু বিশাল, মানে একটা বিরাট প্রভাব ফেলে। যেমন ধরুন, বাম্পগুলো যদি খুব বেশি সরু হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের গ্রাফটা একটা কাঁটাময় জগাখিচুড়ির মতো দেখাবে, এখানে যেমনটা দেখা যাচ্ছে আর কি। এতে অনেক অপ্রয়োজনীয় ডিটেলস চলে আসে, যা আসলে ডেটার কোনো আসল প্যাটার্ন নয়। এগুলো আসলে র্যান্ডম নয়েজ বা শুধু দৈব পরিবর্তন। আবার উল্টোটা ভাবুন, বাম্পগুলো যদি খুব বেশি চওড়া হয়, তাহলে পুরো জিনিসটা একটা মসৃণ পিণ্ড বা ব্লবের মতো দেখাবে। এক্ষেত্রে সমস্যাটা হলো, আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলি। যেমন ধরুন, ডেটার মধ্যে যদি দুটো আলাদা গ্রুপ থাকে, যেটা জানাটা খুবই জরুরি, এই অতিরিক্ত মসৃণতার কারণে সেটা একদমই ঢাকা পড়ে যেতে পারে। কিন্তু যখন প্রস্থটা একদম ঠিকঠাক হয়, তখন আর কাঁটাময় জগাখিচুড়ি বা মসৃণ পিণ্ড কোনোটাই থাকে না। তখন আমরা পাই ডেটার আসল চেহারাটা, যা আমাদের সামনে একদম পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই ক্ষেত্রে যেমন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ডেটার দুটো আলাদা চূড়া আছে, যা একটা বাইমোডাল ডিস্ট্রিবিউশনকে দেখাচ্ছে। এখন তাহলে প্রশ্ন আসতেই পারে, পরিসংখ্যানবিদরা কিভাবে
এই গোল্ডিলক্স সমস্যার সমাধান করেন? মানে ওই একদম সঠিক প্রস্থটা খুঁজে বের করেন কিভাবে? চলুন সেটাই একটু দেখা যাক। এখানে একটা বেশ স্বস্তির খবর আছে। সেটা হলো আমাদের দুটো জিনিস নিয়ে মাথা ঘামাতে হয় না। এই যে বাম্প, এটার আকৃতি বা শেপ কি হবে, সেটা গোল, ত্রিভুজ নাকি অন্য কিছু, সেটা ফাইনাল রেজাল্টের উপর খুব একটা প্রভাব ফেলে না। আসল খেলাটা হলো এর প্রস্থ বা উইডথ নিয়ে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বেশিরভাগ যে প্রচলিত কার্নেল শেপগুলো আছে তাদের কার্যকারিতা বা এফিসিয়েন্সি কিন্তু প্রায় সমান, পার্থক্য খুবই সামান্য। তাই আসল চ্যালেঞ্জটা হলো সঠিক প্রস্থ বা উইন্ডো বেডটা খুঁজে বের করা। শেপ নিয়ে অত ভাবার কিছু নেই। তো এই প্রস্থটা বেছে নেওয়ার জন্য কয়েকটা পদ্ধতি আছে। কেউ কেউ কয়েকটা আলাদা আলাদা প্রস্থ ব্যবহার করে গ্রাফ এঁকে দেখেন, তারপর যেটা সবচেয়ে যৌক্তিক মনে হয় সেটা বেছে নেন। আবার কিছু অটোমেটিক পদ্ধতিও আছে, যেখানে ডেটা নিজেই নিজের জন্য সেরা প্রস্থটা বেছে নিতে সাহায্য করে। তার মানে ব্যাপারটা কিন্তু পুরোপুরি অনুমানের উপর চলে না। আমরা তো এতক্ষণ দেখলাম কিভাবে এটা করা হয়। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, কেন? ডেটার এই আসল শেপ বা আকৃতিটা জানা বাস্তবে কেন এতটা গুরুত্বপূর্ণ? একটা উদাহরণ দিই। শিশুদের আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে একটা গবেষণায় ডেনসিটি এস্টিমেশন ব্যবহার করে একটা অসাধারণ তথ্য বেরিয়ে আসে। দেখা যায় যে যদিও আপাতদৃষ্টিতে সব মৃত্যুই একরকম মনে হচ্ছিল, এর মধ্যে একটা ছোট কিন্তু একদম আলাদা গ্রুপ ছিল যাদের শরীরে একটা নির্দিষ্ট কোষের পরিমাণ ছিল অস্বাভাবিক রকমের বেশি। ভাবুন, এই একটা আবিষ্কার সম্পূর্ণ নতুন একটা গবেষণার দরজা খুলে দিয়েছিল। আরেকটা মজার উদাহরণ আছে কচ্ছপের গতিপথ নিয়ে। একটা গবেষণায় ডেনসিটি এস্টিমেশন দিয়ে পরিষ্কারভাবে দেখা যায় যে বেশিরভাগ কচ্ছপ একটা নির্দিষ্ট দিকে সাঁতার কাটছে, কিন্তু একটা ছোট দল আছে যারা ঠিক তার উল্টো দিকে সাঁতার কাটে। এখন ভাবুন, যদি শুধু একটা গড় বা অ্যাভারেজ নেওয়া হতো, তাহলে এই অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটা কি কখনো জানা যেত? একদমই না। তাহলে সব মিলিয়ে এই পদ্ধতিটা আমাদের কি দিচ্ছে? এক, আমরা ডেটার মোডালিটি দেখতে পারছি, মানে এর একটা চূড়া দুটো নাকি আরও বেশি। দুই, আমরা স্কিউনেস বা ডেটাটা কোন দিকে ঝুঁকে আছে সেটা বুঝতে পারছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এমন সব সূত্র খুঁজে পাচ্ছি যা দিয়ে নতুন নতুন হাইপোথেসিস তৈরি করা সম্ভব, যা কিনা সাধারণ পদ্ধতিগুলোতে একদমই চাপা পড়ে যেত। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের চারপাশে যে এত ডেটা ছড়িয়ে আছে, তার মধ্যে এমন কত না বলা গল্প লুকিয়ে আছে যেগুলো শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায়? সঠিক টুলস ব্যবহার করলে সেই গল্পগুলোও কিন্তু শোনা সম্ভব। আর কে জানে, সেই গল্পগুলোই হয়তো আমাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে।